ঢাকার বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে পোকা, কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শনের পরও মিলছে না প্রতিকার। ঢাকায় রাতের আকাশে ড্রোন শোতে 24-এর গণ অভ্যুত্থানের উপাখ্যান, কারিগরি সহায়তায় চীন। নির্বাচন ডিসেম্বরে না জুনে, পরিষ্কার হবে শিগগিরই, আশা মির্জা ফখরুলের। বাংলাদেশ এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে বলেছেন সালাউদ্দিন। কুয়েটে সংঘর্ষে জড়িত অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, 2 মে খুলে দেওয়া হবে সব আবাসিক হল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওয়াসার লাইনের পানিতে কেঁচোর মতো পোকা ও দুর্গন্ধ পাওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর মগবাজার এলাকার বেশিরভাগ বাসাবাড়ির চিত্রই এমন। সাপ্লাই পানিতে পোকা থাকায় কলে কাপড় বেঁধে পানি ব্যবহার করছেন এলাকার বাসিন্দারা। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। রাজধানীর মগবাজার মধুবাগ এলাকার এই বাড়িটিতে গেল প্রায় 1 মাস ধরে ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছিল দুর্গন্ধ। এখন সাপ্লাই পানিতে পাওয়া যাচ্ছে কেঁচোর মতো পোকা। একই অবস্থা পাশের বাড়িতেও। প্রতিটি ফ্ল্যাটের রান্নাঘর, বেসিন কি টয়লেট, কল ছাড়লেই পোকা বেরিয়ে আসছে ওয়াসার পানিতে। রমজানের 20 থেকে আমরা এই পোকাটা এই বিল্ডিংয়ে 590 নাম্বার বাড়িতে সবাই এফেক্টেড। পোকা আসতেছে কেঁচুর মতো। এই রান্না বান্নার কাজে খুবই অসুবিধা। অনেক সময় বাইরে থেকে পানি নিয়ে আসি আমরা, অনেক কষ্ট হয় আমাদের সে পানি টাইনে আনতে, উপরে উঠাতে। এভাবে কষ্ট করে আমরা জীবনযাপন করছি। ওয়াসা অফিস থেকে লোক এসে সরেজমিনে এই দুর্ভোগ দেখে যাওয়ার পরও কোনো প্রতিকার হয়নি বলে জানান ভুক্তভোগীরা। এই পানিটা পোকা অনেক দিন যাবত, ভাড়াটিয়ারা বলতেছে যে পানির সাথে পোকা আসে। ঠিক আছে, কেউ পদক্ষেপ নেয় নাই। গতকালকে ওয়াসারা ছিল, তারা দেখে গেছে, কিছু বলে নেই। কাজটা করতেছি যেন পোকা যেন প্লেট বাড়িয়ে যেন হাঁড়ি পাতিলে না আসতেছে, চাইলে যেন না আসতেছে, এরকমারি করতেছি আমরা। শুধু মগবাজার নয়, পানিতে দুর্গন্ধ ও পোকা পাওয়ার এমন অভিযোগ বাসাবো ও কল্যাণপুর সহ রাজধানীর বেশ কিছু এলাকার বাসিন্দাদেরও। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এবারে বাংলা বর্ষবরণের বিশেষ আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। জাতীয় সংসদ ভবন এলাকায় চীনা প্রযুক্তির সহযোগিতায় 2500-এর বেশি ড্রোনের এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও 24-এর গণ অভ্যুত্থানের বীর যোদ্ধাদের। কিফায়েত শাকিলের প্রতিবেদন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রথম বর্ষবরণ, তাই আয়োজনীয় ছিল ব্যাপক ব্যতিক্রম। ছিল তাক লাগানো কর্মসূচি যা মুগ্ধ করেছে সবার মন। এবারের বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। সংসদ ভবন এলাকায় 2500-এর বেশি ড্রোনের এই শোতে ফুটিয়ে তোলা হয় দেশের ইতিহাস, ঐতিহ্য ও 24-এর বীর যোদ্ধাদের স্মৃতি। দেখানো হয় শহীদ আবু সাইদ মুগ্ধ, এমনকি ভাইরাল সেই রিকশা চালককেও। দেশের ইতিহাসের প্রথম এই ড্রোন শোর প্রশংসা ছিল সবার মুখে। এত সুন্দর পোর্ট্রেট আর ড্রোন শো আমি কখনো দেখিনি। ড্রোন শোটা হয়েছে, এটা বাংলাদেশে হয়তো আর কখনো হয়েছে কিনা এটা বলা যায় না। এই বছরের মতো শুভ নববর্ষ আমরা আর কখনো পাই নাই। নতুন যে প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি ড্রোনের মাধ্যমে, জাস্ট ওয়াও, অসাধারণ ভাই, অসাধারণ। এই বাংলাদেশে প্রথম এইভাবে দেখলাম, খুব অসাধারণ। নতুন বছরের আগমন উপলক্ষে নগরবাসীকে আনন্দঘন সময় উপহার দিতে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় জমকালো কনসার্ট। এতে লাখো দর্শক নেচে গেয়ে বরণ করে নেন বাংলার নতুন বর্ষ 1432। মানিক মিয়া এভিনিউতে এই অনুষ্ঠানে আমরা অনেক আনন্দ উপভোগ করছি। আমরা এই কনসার্টের মাধ্যমে নতুন বাংলাদেশ দেখতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আয়োজনে বাড়তি অনুষঙ্গ যোগ করেছে বৈশাখী মেলা। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। চলেছে হরদম বেচাকেনা। কেনাকাটার পাশাপাশি খুশিতে মেতেছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। ঘোড়ার গাড়িতে চড়লাম, খুবই ভালো লাগলো। ফ্যামিলিকে নিয়ে আসলাম ফ্যামিলির সাথে, অনেক ভালো লেগেছে। পয়লা বৈশাখে বাচ্চাদেরকে নিয়ে আসছি, অনেক আনন্দ করতেছি। তো সুন্দর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। বন্দি নগর জীবনে অন্তত বর্ষবরণকে ঘিরে এমন জমকালো আয়োজন পেয়ে উৎসবে আনন্দে মেতে ওঠার পাশাপাশি নতুন বছরে দেশের কল্যাণও কামনা করেন নগরবাসী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর।
তাই তো এমন উৎসব আনন্দ আর জয়ধ্বনির মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিল বাংলাদেশের মানুষ। সবার প্রত্যাশা এভাবে সারা বছর উৎসব আনন্দ আর জয়ধ্বনির মধ্য দিয়ে কাটুক তাদের। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। এর আগে নানা আয়োজনে উদযাপন হয় পহেলা বৈশাখ। বছরের প্রথম দিন সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথেই রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবিলায় বাঙালির প্রাণের এই উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ করতে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন দর্শনার্থীরা। এছাড়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হয় চারুকলা অনুষদ থেকে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়, শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবারও চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় অংশ নেন 28টি জাতিগোষ্ঠী, চারুকলার শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। নেচে গেয়ে উৎসবে মেতে ওঠেন বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরাও। এবারের শোভাযাত্রায় 21টি মোটিভ ছাড়াও ছিল মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি ও মাছ সহ বিশাল আকৃতির নানা শিল্পকর্ম। সবার দৃষ্টি আকর্ষণ করে ফ্যাসিস্টের মুখাবয়ব। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের স্মরণে পানি লাগবে পানি মোটিফও সবার দৃষ্টি কাড়ে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেছেন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে। কয়েক ধাপে কড়া নিরাপত্তায় নগরবাসীকে প্রবেশ করতে হচ্ছে রমনা বটমূল, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায়। এই নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তি তাদের। রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে বাংলা মোটর, মৎস্য ভবন, নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। হেঁটে চলতে ক্লান্তি থাকলেও ছিল না অস্বস্তি। নিরাপদে বর্ষবরণ করতে মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ সহ কড়া নজরদারি দেখা যায় বিভিন্ন পয়েন্টে। ইফটেজিং, চুরি ও ছিনতাই রোধে পোশাকের পাশাপাশি সাদা পোশাক ও সিভিলে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা নববর্ষ উদযাপনের রং লেগেছে রাজধানীর বিনোদন কেন্দ্র, পার্ক, লেক ও উন্মুক্ত জায়গাগুলোতে। সকল ধর্মবর্ণের মানুষ বর্ষবরণের এই উৎসবে মেতেছে পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে। বাংলা নববর্ষ 1432 উদযাপনে শিশু, তরুণ, বৃদ্ধ সবাই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা কেন্দ্রিক নানা আয়োজনের পর বৈশাখ উদযাপনে অনেকেই বেছে নেন বিভিন্ন উন্মুক্ত পার্ক ও লেকগুলো। কিছুটা নিরিবিলি ও খোলামেলা পরিবেশ সময় কাটান অনেকে। বর্ষবরণের নানা আয়োজনের মধ্যে চরকি ও নাগরদোলায় আনন্দে মাতেন ছোট বড় সবাই। সর্বসাধারণের জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্র ও উন্মুক্ত স্থানে ওপেন কনসার্টের আয়োজনও করা হয়েছে এবারের নববর্ষ উদযাপনে। আলোচনার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নির্বাচন এই ডিসেম্বরে না আগামী জুনে, সে বিষয়ে শিগগিরই সমাধানে আশাবাদী তিনি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে এখনো বাংলাদেশ উন্মুক্ত হয়নি। রিপোর্ট করছেন সিকান্দার রিমান।
সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন তিনি। আমরা তো সবসময় বলে আসি যেটা যে আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলা নতুন বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে রমনার রানী মঞ্চে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এই অনুষ্ঠানে দেশের বিখ্যাত শিল্পীরা বাংলা গানে মাতিয়ে রাখেন। উন্মুক্ত এই আয়োজনে দেশীয় সংস্কৃতি উপভোগ করে খুশি দর্শকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতিতে বিশ্বাস করে বিএনপি। এ কারণেই সব মতের মানুষের অধিকার নিয়ে কাজ করছে দলটি। আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি? মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল ঘট, মঙ্গল কাব্যের ভাবাদর্শী সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর, ধর্মীয় গোষ্ঠীর সংস্কৃতি হতে পারে। আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব, কিন্তু যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পৌরাণিক, পৌত্তলিক, জাগতিক বহির্ভূত অতি জাগতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চেয়েছিলেন, সেটা জাতি গ্রহণ করেনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পহেলা বৈশাখ জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কারণ ফ্যাসিস্টরা দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে নিজেদের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, বিগত 15 বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছে বিএনপি। যুক্তরাজ্য প্রবাসীদের সাথে মত বিনিময় সভায় ইশরাক হোসেন কথা বলেন। লন্ডন সফররত ইশরাক হোসেনের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের এই মত বিনিময় সভার আয়োজন করে আমরা ঢাকাবাসী ইউকে। সবাই প্রবাসীরা শেখ হাসিনার বিরোধী আন্দোলনে দলের কর্মীদের জন্য ইশরাক হোসেনের ত্যাগ, একাগ্রতার কথা তুলে ধরেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিভক্ত ঢাকা জনপ্রিয় মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবিস্মরণীয় অবদানের কথা উঠে আসে প্রবাসীদের কণ্ঠে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার ইশরাকের সাথে মত বিনিময় করেন যুক্তরাজ্য প্রবাসীরা। আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই বাংলাদেশটা দখল হয়ে গিয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল। আমরা একটা প্রজা হয়ে বাস করছিলাম দীর্ঘদিন যাবৎ। সেখান থেকে আমাদের মুক্ত হওয়াটা সর্বোচ্চ দরকার ছিল। আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি নাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। এটাই হলো আমাদের শেষ। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। যখনই জনগণ, মহান আল্লাহ তাআলার অশেষ ইচ্ছায়, যখনই জনগণ আমাদেরকে যে কোনো দায়িত্ব দিবে, আমরা বাংলাদেশকে সংস্কার করে যে নতুন যে একটা বাংলাদেশের স্বপ্ন এখন বাংলাদেশের জনগণ দেখছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি। গণপরিষদ নির্বাচনের এজেন্ডা বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনসভা নির্বাচনকেও একই সাথে গুরুত্ব দেওয়া হবে। সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করা হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন নাহিদ। বলেন, জুলাই ব্যক্তি বা দলের জন্য নয়, এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের আন্দোলন। এ সময় দ্রুত সময়ে গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার অন্তর্বর্তী সরকার করবে। পরবর্তীতে যে সরকার আসবে তাকে সংস্কার চালিয়ে নিতে হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে
সাময়িক বহিষ্কার করা হয়েছে। 2 মে থেকে খুলে দেওয়া হবে সব আবাসিক হল। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহিদুজ্জামান শেখ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম 4 মে শুরু হবে। তবে কোন কোন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বহিষ্কার আদেশ কতদিনের জন্য, সেসব তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবেন তারা। 18 ফেব্রুয়ারি কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। আইএমএফের চাপে অন্তর্বর্তী সরকার গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে মনে করেন ব্যবসায়ীরা। শিল্প মালিকরা বলছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে। দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রয়োজন পড়ত না। গোলাম মঈনুল হোসেনের রিপোর্ট। রবিবার গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা এলেও এ প্রক্রিয়া কয়েক মাসের। গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব ছিল 150% দাম বাড়ানোর। গত 26 ফেব্রুয়ারি রাজধানীতে বিএম মিলনায়তনে মূল্যবৃদ্ধি গণশুনানিতে দেখা দেয় তুমুল হট্টগোল। প্রায় 1.5 মাস পর এনার্জি রেগুলেটরি কমিশন 33% মূল্যবৃদ্ধির ঘোষণা দিল। এতে ক্যাপটিভে ব্যবহৃত গ্যাসের দাম 31 টাকা 50 পয়সা থেকে 42 টাকা, আর শিল্পে সংযোগী গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে করা হলো 40 টাকা। তবে বিদ্যমান গ্যাসের সংযোগে বাড়ছে না দাম। আমরা যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি যে ওনাদের উপরও প্রচণ্ড প্রেশার আইএমএফ এর, এবং আইএমএফ আসলে আমার জানা মতে বাংলাদেশের বিগত দিনের ইতিহাসে আইএমএফ এর কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ লাভবান হয়েছে আমি জানি না, অর্থনীতিবিদরা এই ব্যাপারে কি বলবেন বা বাংলাদেশ ব্যাংক কি বলবেন। তবে ব্যবসায়ী হিসেবে আমরা কখনোই আইএমএফ এর কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শিল্প এর কোনো উন্নতি হয়েছে বা ভালো হয়েছে এইটা অন্তত আমরা মনে করি না। গ্যাসের ভর্তুকি দিতে হচ্ছে কেন? এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অপচয়। আবার একটা বিষয় আছে যে গ্যাস ইম্পোর্ট, যেমন এলএনজি, তারপরে বিভিন্ন টিয়ারে যে আপনি গ্যাসের সাপ্লাইটা দেন, এখানে প্রত্যেকটা টিয়ারে আপনি নতুন করে ভ্যাট এবং ট্যাক্স ইম্পোজ করছেন। একদিকে আপনি ভ্যাট এবং ট্যাক্স ইম্পোজ করছেন, আরেকদিকে আপনি ভর্তুকি দিচ্ছেন। এই জায়গাটা একটা সুষ্ঠু সমন্বয় হলে আমার মনে হয় গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। গ্যাসের মূল্য বৃদ্ধি ব্যবসা সম্প্রসারণ নতুন বিনিয়োগে নিরুৎসাহিত করবে বলে মনে করেন তৈরি পোশাক মালিকরা। মন্দের ভালো যেটা হয়েছে যে এক্সিস্টিং যে আমরা গ্যাস ইউজ করছি সেটা রিমেন আনচেঞ্জ থাকবে। নতুন শিল্প ইতিমধ্যেই যদি কারো নতুন শিল্পের জন্য গ্যাসের অনুমোদন থেকে থাকে সেটারও 50% আগের দামে হবে এবং বাকি 50% নতুন দাম নির্ধারিত হবে। এখানে একটা অসুবিধা হবে যারা একেবারে ব্র্যান্ড নিউ ইন্ডাস্ট্রি, আমরা তো এক্সপানশন চাচ্ছি যে নতুন উদ্যোক্তা আসুক, সেটা দেশি হোক আর বিদেশি হোক, তাদের কাছে একটা ভুল বার্তা যাবে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো না ইন টার্মস অফ গ্যাস ট্যারিফ। একদিকে যেমন আমরা এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট করলাম, আবার সেই সামিটের পরপরই এই ধরনের গ্যাসের এত মূল্য বৃদ্ধিটা, এটা কিন্তু একটা রং মেসেজ যাবে বিদেশি ইনভেস্টর যারা আসতে চাচ্ছে। নিরবিচ্ছিন্ন গ্যাসের কথা বলে 2023 সালে জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার শিল্পের 150% থেকে 178% বাড়িয়েছিল গ্যাসের দাম। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশের সামুদ্রিক জলসীমায় শুরু হয়েছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে এ নিষেধাজ্ঞা চলবে 11 জুন পর্যন্ত। এবার ভারতের সাথে মিল রেখে এ নিষেধাজ্ঞা দেওয়া হলো। তবে নিষেধাজ্ঞার আগে খাদ্য সহায়তা পাননি কক্সবাজার উপকূলের জেলেরা। জনপ্রতি 56 কেজি চাল বিতরণের আশ্বাস প্রশাসনের। মুর্শিদুর রহমান খোকনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রজনন মৌসুম হওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সমুদ্রগামী মাছ ধরায়। 58 দিনের সর্বাত্মক এই নিষেধাজ্ঞা চলবে 11 জুন পর্যন্ত। নির্দেশনা মতে গভীর সাগর থেকে ফিশিং বোট নিয়ে ফিরে এসেছে জেলেরা। কক্সবাজারের বাঁকখালী নদীর মাঝির ঘাট থেকে ফিশারি ঘাটের তীরে নোঙর করেছে বোটগুলো। অলস সময় কাটছে তাদের। প্রশাসনের পক্ষ থেকে নিবন্ধিত জেলেদের জনপ্রতি 56 কেজি চাল দিলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। সরকার তো আমাদের এই রেশম দেয় না, রেশম দিলে ছানা আমরা চলতে পারবো। এই 30 কেজি 20 কেজি কেউ চাউল দেয়, আবার কেউ পায়ও না।
আর যারা প্রকৃত জেলে এরা তো কোনো পাই না। এখন তো বন্ধ দিন আইছে, আর কয়দিন আছে বন্ধ হয়ে যাবে, আমরা আর চালাবো না। চাউল টাউল যা কিছু দেয়, কিন্তু আসলেও মূলত এগুলো আমরা পাই না। এগুলো যারা জেলে না, যাদেরকে কোনোদিন নদীর পাড়ে আসতে দেখি না, তারা এই জিনিসগুলো নিয়ে যায়। আমাদের পরিবার হয়তো কর্তব্য করিয়ে না আমরা চালা নিচ্ছি আর কি, কিন্তু কষ্টতে আছি, বেশি অনেক কষ্টতে আছি আমরা। প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। সমস্ত ট্রলারদেরকে আমরা মেসেজ দিয়েছি বিভিন্ন ফোনের মাধ্যমে। অলরেডি সমস্ত ট্রলার অলরেডি তারা পুলে ফিরে এসেছে। এই 58 দিন ব্যান পিরিয়ড চলাকালীন সময়ে জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সেই খাদ্য সহায়তাটা দেওয়া হবে 63,193 জন জেলে পরিবারের। টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া সহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার আছে 5,113টি। এসব ট্রলারে 1 লাখের বেশি জেলে থাকলেও তার মধ্যে মৎস্য বিভাগের নিবন্ধিত জেলের সংখ্যা 64,764 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বস্তায় রসুন চাষ করে আলোচনায় লালমনিরহাটের এক কৃষক। গতানুগতিক চাষ পদ্ধতি থেকে সরে নতুন উদ্ভাবনী কৌশল আর মেধা কাজে লাগিয়ে 2000 ব্যাগে উন্নত জাতের রসুন চাষ করেছেন তিনি। স্বাগত জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। জুয়েল আহমদের রিপোর্ট। সীমান্তের ধূসর জমিতে বস্তায় বস্তায় শোভা পাচ্ছে রসুন। কৃষকের কাছে যার পরিচিতি সাদা সোনা। লালমনিরহাটের আদিতমারির কমলাবাড়ির কৃষক আব্দুল্লাহ নতুন উদ্ভাবনী কৌশল কাজে লাগিয়ে সারা বছর তিনি চাষ করেন বিভিন্ন ফসল। এবছর বস্তায় রসুন বুনেছেন তিনি। সবল গাছগুলোতে ধরেছে থোকায় থোকায় রসুন। করলা চাষ আছে, শশা চাষ আছে, মরিচ আছে, তারপরে আপনার মিষ্টি লাউ গাছছি, আপনার রসুন গাছছি, বিভিন্ন ধরনের চাষ আমার আছেই। মানুষের যেটা করে আমি ওটা করি না, আমি মানুষের যেটা করে আমি ওর অন্যটা করি। মানুষের জাংলি দেয় মনে হয় প্লেন জাংলি, আর আমি জাংলি দিছি খাড়া জাংলি। তার এই ভিন্নধর্মী চাষ পদ্ধতি দেখছেন অনেকেই। কেউ কেউ রপ্ত করছেন তার ব্যতিক্রমী এই কর্মপদ্ধতি। জীবনে আমার বয়সে আমি দেখি নাই বস্তার মাঝে এত সুন্দর রসুন হয়। একটা করে বস্তার মাঝে কমপক্ষে 5 থেকে 600 গ্রাম পর্যন্ত রসুন হয়েছে। কোনো প্রকার ওষুধ, কীটনাশক, ফরমালিন ছাড়াই সে ব্যতিক্রমধর্মী এই কৃষি চাষ করে থাকে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন বসতবাড়িতে এই পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন চাষ করা গেলে কমবে এর আমদানি নির্ভরতা। প্রতিটা বসত বাড়িতে যদি আমরা 8টা-10টা বস্তা, তাহলে কিন্তু আমাদের একটা বড় চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো, যেটা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। এর আগে পড়ে থাকা জমিতে বরই ও ড্রাগন চাষ করে সারা ফেলে দিয়েছিলেন কৃষক আব্দুল্লাহ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, আদিতমারি, লালমনিরহাট। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকার বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে পোকা, কর্তৃপক্ষের সরেজমিনি পরিদর্শনের পরও মিলছে না প্রতিকার। ঢাকায় রাতের আকাশে ড্রোন শোতে 24 গণ অভ্যুত্থানের উপাখ্যান, কারিগরি সহায়তায় চীন। নির্বাচন ডিসেম্বরে না জুনে, পরিষ্কার হবে শিগগিরই, আসাম মির্জা ফখরুলের। বাংলাদেশ এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে বলেছেন সালাউদ্দিন। কুয়েটে সংঘর্ষে জড়িত অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, 2 মে খুলে দেওয়া হবে সব আবাসিক হল। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।